নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আর কতটা পথ পেরোলে রাজনীতিটা করা শিখবেন মোহাম্মদ ইউনূস? এই প্রশ্ন কিন্তু কালকে থেকে আন্তর্জাতিক মহলে ফের একবার উঠতে শুরু করে দিয়েছে। মোহাম্মদ ইউনূস কাল ক্যামেরার সামনে একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। আমার মনে হয় শেষ 3 মাসে মোহাম্মদ ইউনূস এবং তার চেলাচামুন্ডারা যতবার এই হাসিনাকে ফেরত চাওয়ার এই প্রসঙ্গটা বলেছেন, ততবার হয়তো বাংলাদেশের উন্নতি নিয়েও কথাবার্তা বলেননি। কিন্তু প্রথম থেকেই ভারত যেরকম ভাবে এই পার্টিকুলার বিষয়টা থেকে আহ, মুখ সরিয়ে নিয়েছে এবং দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে ফের মোহাম্মদ ইউনূসের এই ধরনের কথাবার্তাগুলো বলা নিঃসন্দেহে অদূরদর্শিতার ছাপ আরো একবার যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে তা কিন্তু বলাই চলে। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন বারংবার প্রতিবেশী দেশকে বিভিন্ন ইস্যুতে আইডেন্টিফাই করেন, প্রতিবেশী দেশকে বিভিন্ন ইস্যু সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেন এবং প্রতিবেশী দেশ যখন কার্যত সেই সকল রাষ্ট্রপ্রধানকে পাত্তাও দেন না, তখন কিন্তু একটা দেশের মান সম্মান এবং আত্মগরিমাকে বারংবার আঘাতপ্রাপ্ত করে। এর আগে মোহাম্মদ ইউনূসের একাধিক উপদেষ্টা, সমন্বয়ক এবং পল্টু মস্তানরা কি বলেছিলেন আপনাদের ছোট্ট করে একটু মনে করিয়ে দিই। তারা বলেছিলেন ভারতকে হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে। এমনকি তারা হাসিনার বিরুদ্ধে কতগুলো যে মামলা করেছেন সেই হিসাব হয়তো তাদের কাছেও এখন নেই। সর্বশেষ একটি মামলায় একটি রায়ও হয়েছিল, যেখানে ট্রাইব্যুনালে বলা হয়েছিল 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নাকি বাংলাদেশে ফেরত আনতে হবে এবং আদালতে বিচার প্রক্রিয়ার মুখোমুখি তাকে দাঁড় করাতে হবে। কিন্তু আজকে যখন এই ভিডিও বানাচ্ছি, তখনও অবধি শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে গেছেন এই খবর হয়তো আমাদের কাছে নেই। অর্থাৎ বাংলাদেশের এই উপদেষ্টা কিংবা এই মোহাম্মদ ইউনূসের মতো নেতারা যখন হাসিনাকে বারংবার ভারতের কাছে চেয়ে বসেন এবং ভারত যখন এই পুরো বিষয়টাকে পাত্তাই না দেয়, তখন কিন্তু বাংলাদেশেরও যে আত্মসম্মানে আঘাত পাওয়া হচ্ছে বারংবার, তা কিন্তু এরা বুঝতেও পারছেন না। মোহাম্মদ ইউনূস এর আগে একটা কথা বলেছিলেন। তিনি আবার বলেছিলেন শেখ হাসিনা ভারতেই থাকুন, মুখ বন্ধ রাখুন এবং ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে সম্পর্ক আমরা বজায় রাখবো। অর্থাৎ শেষ 3 মাসে তারা তাদের স্টেটমেন্ট হয়তো প্রায় 3000 বার কিন্তু চেঞ্জ করেছেন। কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনোবারই শেখ হাসিনা নিয়ে পাল্টা কোনো বিবৃতি দেয়নি এবং ভারতবর্ষ এমন কিছু বলেনি যেখানে মনে হয়েছে শেখ হাসিনাকে তারা কালকেই হাত ধরে বাংলাদেশে পৌঁছে যাবে। উল্টে শেখ হাসিনাকে তারা পরিকাঠামোয় অতিথি নিবাস দিয়েছে এবং এমন একটি সুরক্ষা কবলিত জায়গায় তারা রেখেছে যা অত্যন্ত নজিরবিহীন। এদেশের সাংসদ মন্ত্রীরা ঠিক যে জায়গায় থাকে সেই দিল্লির অভিজাত পশ এলাকায় কিন্তু শেখ হাসিনা বর্তমানে আছেন। এবার ভারত সরকারের এরকম অনমনীয় মনোভাবের পরও মোহাম্মদ ইউনূস কেন বারংবার করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন জনমানসে, এবং কতটাই বা ভারত এই পুরো বিষয়টায় কর্ণপাত করবে সে বিষয়ে একটুখানি বিশ্লেষণ করা যাক। মোহাম্মদ ইউনূস বারংবার শেখ হাসিনা প্রসঙ্গ সাধারণ মানুষের সামনে বলছেন, কারণ একটাই, তার ব্যর্থতা ঢাকা। অর্থাৎ তিনি 3 মাস আগে যে হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সংস্কার তিনি করার স্বপ্ন দেখিয়েছিলেন, যে উন্নততর স্বাধীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছিলেন, 3 মাস পর 100 দিন পর এসে তিনি যে ধারা ফেল করেছেন, সেই ব্যর্থতার দিকে মুখটা ঘুরিয়ে দিতেই এবং বাংলাদেশের কার্যত কিছু পেটোয়া মিডিয়াতে এই প্রচার বারংবার করার জন্যই তারা শেখ হাসিনার নামটা কিন্তু বিপদে পড়লেই নিয়ে আসেন। শেখ হাসিনা ইউনূসের এই বার্তার পর মুখ তো খোলেনি, উল্টে বাংলাদেশের জনসাধারণের যে ইস্যু, সেই ইস্যুগুলোকে নিয়ে তার বারংবার ফেসবুক পোস্ট, ফোন কল রেকর্ডিং সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসও বুঝতে পারছেন শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দেবেও না, উল্টে শেখ হাসিনার মুখও বন্ধ করা তাদের কিন্তু কার্যত অসম্ভব। তবে কাল সরকারিভাবে প্রণয় ভর্মা একটি কথা বলেছেন, যে কথাবার্তাগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন স্পষ্টত ভারত কিন্তু কালকে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফিরিয়ে দেবে না। অর্থাৎ এই 18ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে বা হাইকোর্টে শেখ হাসিনাকে আদালতে হাজির করার যে নির্দেশ বাংলাদেশের আইনি বিভাগ দিয়েছিল, তা যে কার্যত সম্ভব হচ্ছে না তা কিন্তু কালকে প্রণয় ভর্মা ফের একবার বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তার নির্দিষ্ট একটি কোনো বিষয় নিয়ে খারাপ হবে না। অর্থাৎ একটি বিষয় কি না, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ বলছে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে তো দেবই না, উল্টে যে সকল ইস্যুগুলো আছে তোমরা সেই সকল ইস্যুগুলো নিয়ে চর্চা করো আমাদের সঙ্গে, সেই সকল ইস্যুগুলো কিভাবে বেটার করা যায় সেটা ভাবো। তোমরা কথায় কথায় মিডিয়ার সামনে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, কথায় কথায় শেখ হাসিনা মুখ বন্ধ রাখুক, ভারতে থাকুক, ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলে নিজেদের যে অজ্ঞতা, নিজেদের যে ব্যর্থতা এবং নিজেরাও যে ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানো না, সেটা মিডিয়ার সামনে প্রকাশ করো না।
এবং পরিষ্কারভাবে প্রণয় ভার্মা বলেছেন যে একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়গুলো ভারত কিন্তু বাংলাদেশকে সহায়তা করতে রাজি, শুধু শেখ হাসিনাকে কথায় কথায় আপনারা চাইবেন না। দেখবেন কালকে সরাসরি প্রণয় ভার্মা বলেছেন বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, যোগাযোগ, জ্বালানি, শক্তি, নিরাপত্তা, অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারত বাংলাদেশকে সাহায্য করতে রাজি আছে, কিন্তু তোমরা সেই সাহায্য নিতেও চাও না এবং তোমরা আলটিমেটলি মানুষকে বোকাও বানাচ্ছ এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছো না বলে বারংবার শেখ হাসিনা ইস্যুটা কিন্তু জনমানসে সাংবাদিকদের সামনে তোমরা বলে যাচ্ছ। পাশাপাশি কালকে ভারত কিন্তু মনে করিয়ে দিয়েছে ভারত সরকার কিন্তু নেপালের মাধ্যমে যে বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে সেই পুরো বিষয়টাই কিন্তু ভারত সরাসরি সহায়তা করছে মোহাম্মদ ইউনূসকে। ভারতীয় গ্রিডকে ব্যবহার করে প্রায় 40 মেগাওয়াট বিদ্যুৎ এবার নেপাল থেকে বাংলাদেশে পৌঁছাবে, সেই রকম সবুজ সংকেত কিন্তু কার্যত মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিয়েছে ভারত সরকার। অর্থাৎ বাংলাদেশের উন্নতির জন্য ভারত আছে, কারণ ভারত এখনো মনে করে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কটা ভবিষ্যতে যদি রিনিউয়েবল জায়গায় নিয়ে আসতে চায় তখন বাংলাদেশের উন্নতি যেন কোনোভাবে মানে না থমকে যায়। ঠিক সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস এই উন্নতি নিয়ে কথা না বলে এই সংক্রান্ত বিষয়গুলো উত্থাপন না করেই বারংবার শেখ হাসিনাকে চাই এবং বারংবার যে মোহাম্মদ ইউনূসকে কার্যত মানে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না, সেটা কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন অন্তত মোহাম্মদ ইউনূসের ক্যারেক্টার এবং পার্সোনালিটির উপরেও নিয়ে আসবে বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আমি এই ভিডিওর হেডলাইনে দিয়েছি আর কতবার ধাক্কা খাবে বাংলাদেশ। আমি একটু 7 থেকে 8টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলেই বুঝবেন শুধু মোহাম্মদ ইউনূস নয়, বাংলাদেশের এই সরকারকেই কার্যত পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ। একাধিক সময় বাংলাদেশ যখন এই সরকারের সঙ্গে মানে ভারতের সঙ্গে মিটিং করতে চাইছেন তখন কিন্তু ভারতবর্ষ কার্যত এড়িয়ে গেছে, কারণ ভারতবর্ষের একাধিক কর্তারা এখনো মনে করেন শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই ইউনূস সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের প্রতিনিধি হয়ে মসনদে বসেননি। গণ অভ্যুত্থান কিভাবে হয়েছে সেটা একটা দেশের ইন্টারনাল পলিসি, কিন্তু এক্সটার্নাল পলিটিক্স যখন নির্ধারিত হয় তখন কিন্তু বারংবার করে নির্বাচিত সরকারকে গুরুত্ব দেবে অন্য একটি স্বাধীন রাষ্ট্র, এটাই কিন্তু নিয়ম। কালকে প্রণয় ভার্মা আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রণয় ভার্মা বলেছেন ভারতের পররাষ্ট্রনীতি কিন্তু বাংলাদেশকে রেখেই মানে ডিসাইড হয়, অর্থাৎ ভারত যখন এই পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি ঠিক করে তখন কিন্তু বাংলাদেশের কথাও তারা মাথায় রাখে। কিন্তু বাস্তব কি বলছে যদি আপনারা দেখেন বাংলাদেশ সরকারকে কার্যত ভারত যে পাত্তাই দিচ্ছে না, তাহলেই আপনারা বুঝবেন যে কিভাবে ভারত বর্তমানে এই বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতিটা ডিসাইড করছে। আপনারা যদি দেখেন নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অধিবেশনে বাংলাদেশ চেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এটি মিটিং করতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই মিটিংয়ে কোনো সময় দেননি, উল্টে বাংলাদেশ সেখানে একটা পাল্টা চাল চেলেছিল। মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন একটি সার্কের মিটিং যেন তারা অর্গানাইজ করতে পারে, কিন্তু জয়শঙ্কর পরিষ্কারভাবে সেদিন বলে দিয়েছিলেন সার্কের মিটিংয়ে থাকা ভারতবর্ষের কাছে কার্যত অসম্ভব। অর্থাৎ প্রধানমন্ত্রী সময় না দেওয়া এবং ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী সেই জয়শঙ্কর যে সময় কার্যত বাংলাদেশকে দিলেন না, ঠিক সেদিন থেকেই কিন্তু বাংলাদেশকে ভারত বোঝাতে শুরু করে তোমাদের এই সরকারের বাস্তবিক ভিত্তি নেই, তাহলে কিসের জন্য আমরা তোমাদের বারংবার করে সময় দেব। অথচ ভারত কিন্তু বলেছে পররাষ্ট্র নীতি বিদেশ নীতি কিন্তু বাংলাদেশকে রেখেই ঠিক হয়েছে, কিন্তু বাস্তবিক সময় যদি আপনারা দেখেন তাহলে দেখবেন দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী কিংবা পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণের সময় আজ অবধি শেষ 3 মাসে একটি 20 মিনিটের মিটিংও হয়নি। স্পষ্টত বোঝা যাচ্ছে কোনোভাবেই কিন্তু বাংলাদেশকে মানে ধরতক্তা মার পেরেকের মতো পাত্তাই দিচ্ছে না এই মোদী সরকার। সেকেন্ড যদি দেখেন তাহলে দেখবেন দুই দেশের যে কর্মকর্তা বা হায়ার অথরিটি তাদের মধ্যে কিন্তু মাত্র একবারই ফোনে কথা হয়েছে, সেই কথাটাও কিন্তু হয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে সেই কথাবার্তাকে নালিশ হিসাবেই ধরে নিতে পারেন আপনারা। অর্থাৎ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশী একটা দেশ যে দেশের সম্পূর্ণভাবে সরকার পরিবর্তন হয়ে গেল সেই দেশের সরকারের উচ্চপদস্থ নেতা মন্ত্রী কর্তাদের একে অপরের সঙ্গে কথাই হচ্ছে না, সেটাও কিন্তু পররাষ্ট্রনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তাবহক। অর্থাৎ ভারতবর্ষ কার্যত বাংলাদেশের এই সরকারকে কিন্তু প্রথম থেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী একটি টুইট করেছিলেন মোহাম্মদ ইউনূস যখন উপদেষ্টা দায়িত্ব নেন তখন, সেই উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
কোনোভাবেই কিন্তু অভিনন্দন জানাননি এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কেমন থাকবে সে বিষয়ে আজ অবধি প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটিও প্রেস স্টেটমেন্ট কিন্তু জারি করা হয়নি। উল্টে ভারতের যে বিদেশ দপ্তর সেখান থেকে কিন্তু বারংবার প্রেস কনফারেন্স করে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, সনাতনী এবং আইন শৃঙ্খলার উপর যেরকম আঘাত বারংবার আসছে সে বিষয়গুলো নিয়ে কথা। অর্থাৎ স্পষ্টত ধরেই নেওয়া যায় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো করার চেষ্টা কিন্তু মানে ভারতবর্ষ অন্তত বাংলাদেশের সঙ্গে অন্তত করতে চাইছে না। উল্টে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে বারংবার কমেন্ট করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কিন্তু বারংবার পৌঁছে দিয়েছে ভারতবর্ষের বিদেশ দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তর। নিউ ইয়র্কে একটি ছোট্ট মিটিং হয়েছিল জয়শঙ্কর এবং তহিদ হোসেনের সঙ্গে। এই তহিদ হোসেন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। সেই মিটিং এতটাই সংক্ষিপ্ত হয় এবং সেই মিটিং এর আউটকামটা যে অ্যাকচুয়ালি কি তা কিন্তু 3 মাসেও বাংলাদেশের জনগণকে জানাতেই পারেননি পররাষ্ট্র উপদেষ্টা। অথচ ভারত বলেছে ভারতের পররাষ্ট্র নীতি কিন্তু বাংলাদেশের উপরে ডিপেন্ড করেই নির্ধারিত হয়। কিন্তু যখন এ ধরনের স্টেটমেন্ট ভারতবর্ষ দিচ্ছে, পাল্টা আরো একটা বার্তা দিচ্ছে যে পররাষ্ট্র নীতি ঠিক হলেও পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র সচিব একে অপরের সঙ্গে 3 মাসে একটা ঘন্টারও কেন মিটিং করলেন না। অর্থাৎ তাহলে বাংলাদেশের এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং তার পররাষ্ট্র উপদেষ্টাদের কার্যত পাত্তাই বা হিসাবের মধ্যেই আনতে চাইছে না ভারতবর্ষ। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ভারতবর্ষের কাছে কিন্তু বারংবার ধাক্কা খেয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এই ধাক্কা আলটিমেটলি কূটনীতি দিক দিয়ে আপনাদের বিচার করতে হবে। তারা মিডিয়ার সামনে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে কোনো গভীরতা নেই, কিন্তু যদি সরকারি মিটিং দেখেন, যদি মিটিং এর মিনিটস গুলো দেখেন, ড্রাফটস দেখেন, তাহলে স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে শেষ 3 মাসে এমন কোনো কথাবার্তা হয়নি যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে জোরালো করে নতুন করে সুমধুর করে তৈরি করতে বাধ্য হতে পারে। কিন্তু উল্টে তারা শেখ হাসিনা নিয়ে কমেন্ট করে যাচ্ছেন। কিন্তু আলটিমেটলি দুই দেশের সম্পর্ক যেখানে আছেন সেখানে শেখ হাসিনার বার্তা জনমানুষের মানে শুনিয়ে দিয়ে তারা যে তাদের অবস্থানটা বারংবার আন্তর্জাতিক মহলে নিচু করে ফেলছেন তা তারা বুঝতেও পারছেন না। পাশাপাশি শেষ 4 মাসে বাংলাদেশের জন্য কিন্তু ভিসাই ওপেন করেনি ভারতবর্ষ। এবার দেখুন মোহাম্মদ ইউনূস বারংবার দাবি করেন শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবেন, কিন্তু ভারত তো ভিসাই শুরু করলো না। 3 মাস দায়িত্ব নেওয়ার পর একটা সরকারের আইন প্রশাসনের অবস্থা এতটাই খারাপ যে ভারতবর্ষ এখনো কনফিডেন্টই হতে পারছে না যে তারা ভিসা যেন দিতে পারে বাংলাদেশিদের। কিছু মেডিকেল ভিসা এবং এমার্জেন্সি ভিসা বাবদ কিছু সংখ্যক ভিসা ভারতবর্ষ বর্তমানে বাংলাদেশকে দেয়, কিন্তু একটা দেশের বিরুদ্ধে যখন ভিসা স্যাংশন লাগানো হয় তখন কিন্তু সেই দেশে রাষ্ট্রীয় অবক্ষয়কে এস্টাবলিশমেন্ট করা হয় আন্তর্জাতিক মহলে। সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কার্যত চুপ। যদিও চুপ করে থাকা ছাড়া এদের কাছে কোনো উপায় নেই, কিন্তু এরা কিন্তু কার্যত নিরুপায়। ভারতবর্ষ স্পষ্টত জানিয়ে দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা যদি উন্নতি না হয় তাহলে তারা ভিসা অফিসই বাংলাদেশে খুলবে না। অর্থাৎ দুই দেশের সম্পর্ক এবং কূটনীতি আগের থেকে যে মানে প্রতিনিয়ত আরো খারাপ জায়গায় যাচ্ছে সেই পার্টিকুলার বিষয়টা কিন্তু জেনেও এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এই বিষয়ে মোহাম্মদ ইউনূস একটা শব্দও কেন বললেন না তা কিন্তু নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন। এসব না বলে ফের তারা হাসিনার দিকে অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি কলকাতা মৈত্রী এক্সপ্রেস যা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্ট, সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু এই সরকার এসে আজ অবধি ওপেন করতে পারেনি। 20শে জুলাই এই প্রজেক্ট ট্রেনটি কিন্তু বন্ধ হয়, কিন্তু আজ যে বাংলাদেশের উপর থেকে ভারতের ট্রেন লাইন যাওয়ার কথা, যে মৈত্রী এক্সপ্রেস অন্য দিক দিয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা, সেই পুরো প্রজেক্টটি কিন্তু খোলার চেষ্টাই করেনি ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ কোনোভাবেই এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইছে না। তাই এই ধরনের পদক্ষেপকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ করছিল। কেউ রংপুর বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল, কেউ অন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের ডেভেলপমেন্ট করার জন্য শেষ 5 থেকে 6 বছর বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন, কিন্তু আজ অবধি শেষ 3 মাসে ভারতীয় কোনো কোম্পানি বা তার কর্মচারী বা আধিকারিকরা বাংলাদেশে গিয়ে কিন্তু কাজ শুরু করেনি। ফলে একের পর এক বড় প্রজেক্ট, অট্টালিকা সমান স্বপ্ন কিন্তু দিনের পর দিন নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের ঘাম কার্যত দিনের পর দিন
মানে ওয়েস্ট হচ্ছে। তারপরে নিঃসন্দেহে আদানি পাওয়ারের কথা তো আপনারা জানেনই। আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কিন্তু ভীষণ মাত্রায় কমিয়ে দিয়েছে। 50%-এর কাছাকাছি তারা বিদ্যুৎ এখন বাংলাদেশে দিচ্ছে। বাংলাদেশের এখন প্রধান বিদ্যুৎ হলো নেপালের থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ, যা আবার ভারতবর্ষের সহায়তায় তারা পাচ্ছে। উল্টো দিকে ত্রিপুরা থেকে প্রায় 100 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু বাংলাদেশ পায়। অর্থাৎ বাংলাদেশ যতই ভারত বিরোধী কথাবার্তা বলুক, বাংলাদেশও জানে ভারত যদি একবার সম্পূর্ণভাবে হাত তুলে নেয় তাহলে কিন্তু তাদের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছির মতোই হবে। কারণ কিছুদিন আগে ভারতবর্ষ থেকে প্রায় কয়েক হাজার টন চালও কিনতে হয়েছে কিন্তু বাংলাদেশকে। উল্টে আছে ডিম, পাশাপাশি দুধ, আরো বিভিন্ন ক্ষেত্রে মানে লঙ্কা এবং ছোটখাটো অনেক কিছুই বাংলাদেশকে কিন্তু সরবরাহ করে যাচ্ছে ভারতবর্ষ। তবে এই বিষয়টা যেহেতু রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়গুলো এই ভিডিওতে বলছি না। অন্যদিকে একটা প্রশ্ন আসতে পারে, এই যে কালকে মোহাম্মদ ইউনূস বললেন হাসিনাকে ফিরিয়ে আনবেন, এরপরে কি ভারতবর্ষ সত্যি হাসিনাকে ফিরিয়ে দিতে পারবেন? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কি বলছেন? উত্তর যদি এক কথায় তারা শোনেন তাহলে কিন্তু একদমই এক ছোট্ট কথায় বলে দিতে হয় উত্তরটা না। কোনোভাবেই শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবেই না। কালকে কিন্তু প্রণয় ভার্মাও পুরো বিষয়টা কিন্তু কালকে মিডিয়ার সামনে বলেছেন। তারাও বুঝিয়ে দিয়েছেন কথা বলার জন্য অনেক ইস্যু আছেন, তোমরা শুধু হাসিনার কথা কেন বলে যাচ্ছ? এবার কেন হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেবে না ভারতবর্ষ? দেখুন, বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি কি মানে এইটা সিকিউর করতে পারবে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলেই সুস্থ বিচার করা সম্ভব? যেভাবে আইন আদালতের অবস্থা দেখছি, যেভাবে আইনজীবীরা নিজেদের মধ্যে মারপিট করছেন, সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে কোনোভাবেই ক্যাঙ্গারু কোর্টের সামনে কিন্তু ভারত সরকার ফেলবে না। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত যে অন্যতম প্রভাবশালী তা কিন্তু অলরেডি ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছেন। এরপরে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে ভারতবর্ষের উপর প্রতিবেশী অনেক দেশগুলো কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে করছে। অর্থাৎ তারা বুঝেছে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব থাকলে ভারতবর্ষ কিন্তু বিপদের দিনে পাশে দাঁড়ায়। ফলে সেই বিপদের দিনে পাশে তারা হাসিনার পাশে যেমন দাঁড়িয়েছে, ঠিক সেরকম ভাবে আন্তর্জাতিক মহলেও কিন্তু একটা বার্তা দিয়েছে যে কোনোভাবেই বন্ধুত্ব বা বন্ধুর হাত ছাড়ে না এই মোদি বা এই জয়শঙ্কর বা অজিত দোভালের গ্রুপ। অর্থাৎ সব মিলিয়ে আন্তর্জাতিক স্তরে শেখ হাসিনাকে নিজেদের দেশে জায়গা দিয়ে ভারতবর্ষ কিন্তু আন্তর্জাতিক মহলেও প্রভাবশালী তকমা ফের একবার ফিরিয়ে এনেছে। 18ই নভেম্বর যখন ডেট দেওয়া হয়, আজ থেকে 1 মাস আগে, তারা 1 মাসে একটা অফিসিয়াল চিঠি ভারতবর্ষকে তারা লেখেননি, একটা অফিসিয়াল প্রস্তাব তারা করেননি যে হাসিনাকে ফিরিয়ে দিন। অথচ তারা বারংবার কিভাবে যে এই দাবি করছেন এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, আমি বিশ্বাস করুন কোনো বিশ্লেষণ ক্ষমতা দ্বারাই এটা বুঝতে পারছি না। এর একটাই উত্তর, তারা মানুষকে মিথ্যা কথা বলছেন। তারা জানেন যেটা পারবেন না, সেই কথাটিকে তারা জনমানুষে বারংবার করে ছড়িয়ে মিডিয়া দ্বারা খাইয়ে বাংলাদেশের সমাজকে আন্দোলিত করতে চাইছেন। পাশাপাশি তারা হিন্দু নির্যাতনের উপর যেরকম অত্যাচার করেছেন, হিন্দুদের উপর যেরকম অত্যাচার করেছেন, তা যে ভারতবর্ষ ভালোভাবে মেনে নেয়নি তা তো আপনারা বুঝতেই পারছেন। জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি ফোনে কথোপকথন হয়েছিল কিছুদিন আগে, যেখানে জো বাইডেনকেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টিকুলারলি কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংঘাত নিয়ে কথা বলেছিলেন এবং সেটি নরেন্দ্র মোদী নিজে টুইটও করেন। যদিও মোহাম্মদ ইউনূস কালকে ফের একবার বলেছেন সংখ্যালঘুদের উপর এই মামলা কোনো ধর্মীয় কারণে নয়। তাহলে কিসের কারণে? কিসের জন্য ইসকনকে বারংবার করে দাগিয়ে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহী নামে? কিসের জন্য ভারতবর্ষের এই রয়ের এজেন্ট হিসাবে কল্পনা করা হয় সংখ্যালঘুদের? এই প্রশ্ন কিন্তু দিনের শেষে ওঠেই। অর্থাৎ আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের উপর যেরকম নিপীড়ন বাংলাদেশ চালিয়ে যাচ্ছে, তার পাল্টা হিসাবেই কিন্তু কালকে ভারতবর্ষ স্পষ্টত বুঝিয়ে দিল হাসিনাকে তারা কোনোভাবেই ফেরত দেবে না। আর একটা ইস্যু কেন, অন্য বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে রাজি ভারতবর্ষ, তা অফিসিয়ালি বলে দিয়েছে কালকে প্রণয় ভার্মা। কিন্তু উল্টো দিকে যদি দেখেন তাহলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মধ্যে কোনো সরকারি মিটিং শেষ 3 মাসে না হওয়াটাও কিন্তু ধরে নেওয়া যায় ভারতবর্ষের বাংলাদেশকে কড়া একটা হুঁশিয়ারি বা বার্তা। বাংলাদেশের প্রধান প্রতিবেশী দেশ ভারতবর্ষ যদি বাংলাদেশের থেকে এইভাবে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু এই সরকার বা এই সরকারের পররাষ্ট্রনীতি ঠিক কিভাবে ভবিষ্যতে সাজাবেন, সেই বার্তা বা দিক নির্দেশ কিন্তু এই মোহাম্মদ ইউনূসকে দিতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই। যদিও তারা এসবের ধার ধারেন না, তারা নীতি নির্দেশক বা নির্ধারণ কিছুই করার তাদের ক্ষমতা নেই, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, তা সত্ত্বেও তারা বারংবার করে দেশ চালানোর কথা মানুষকে বলে যাচ্ছেন, সংস্কারের বুলি আওড়ে যাচ্ছেন। দিনের শেষে 100 দিনের পর শুধুই যে হতাশা, ব্যর্থতা এবং মোহাম্মদ ইউনূসের আসল মুখোশ সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে, সেটা বলাই যায়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।